ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টের স্বপ্নের দৌড় কি শেষ হতে চলেছে? কেন বলছি এ কথা তা অবশ্যই বলবো। তার সাথে আরও বলবো যে এখনও যদি আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেন তাহলে 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছরের টেনিওরেতে আপনার জন্য বেস্ট কী কী অপশান আছে। আর সবশেষে বলবো এরকম 4টে স্পেশাল ফিক্সড ডিপোজিটের কথা, যেই ফিক্সড ডিপোজিটগুলো কিন্তু এই জুন মাসেতেই এক্সপায়ার হতে চলেছে। সবার প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো যে ফিক্সড ডিপোজিটের রেট কি এখানেই থামবে? এই প্রশ্নের যদি উত্তর খুঁজতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট কেন বাড়ে। দেখুন, ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়ার পিছনে প্রধান যে কারণটা আছে সেটা হলো আরবিআইয়ের মনিটারি পলিসি। আরবিআইয়ের মনিটারি পলিসির একটা প্রধান উদ্দেশ্য হলো যে দেশের যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশনটাকে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখা। যখনই দেশের ইনফ্লেশনটা বেশি হয় তখনই কিন্তু আরবিআই আসরে নামে এবং রেপো রেট বাড়িয়ে দেয়, এবং এই রেপো রেট বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ে এবং সঙ্গে সঙ্গে ইনফ্লেশনটা কমে। এটা দেখা গেছে যে ইনফ্লেশন বাড়ার কারণে গত বছর মে মাস থেকে আরবিআই রেপো রেট 4% থেকে বাড়িয়ে 6.5% করে দিয়েছে। এর পিছনে প্রধান কারণ ছিল ইনফ্লেশন। কিন্তু একটা জিনিস যদি আমরা দেখি যে ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু এই রেপো রেটটা কিন্তু 6.5%এই ফিক্সড আছে। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হলো ইনফ্লেশনটা কিন্তু আস্তে আস্তে কমছে। আমি যদি ইনফ্লেশনের ডেটাটা দেখি তাহলে দেখতে পাবো যে মার্চ মাসে ইনফ্লেশনের রেট ছিল 5.66%, এপ্রিল মাসে সেই রেটটা দাঁড়িয়েছে 4.7%, এবং মে মাসে তো ইনফ্লেশন রেট আরও কমে গেছে, এটা হলো 4.25%। দেখা যায় যে গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন হয়ে গেছে ইনফ্লেশন রেটটা। এবার যেহেতু ইনফ্লেশন রেট কমের দিকে আছে তাহলে নিশ্চয়ই আরবিআই আর রেপো রেটটা বাড়াবে না। আর রেপো রেট যদি না বাড়ায় তাহলে ব্যাংকের ইন্টারেস্ট রেটও আর বাড়ার সম্ভাবনা কম। আর একটা কারণ আছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট বাড়ার, সেটা হলো ব্যাংকের যে লোন তার চাহিদা। যখনই ব্যাংকের লোনের চাহিদা বাড়ে তখন ব্যাংকের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ হয় যে তাকে ফান্ডটা জোগাড় করতে হবে। আর সেই ফান্ড জোগাড় করার জন্য ব্যাংক কিন্তু একটা অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট দেয় ফিক্সড ডিপোজিটে, যাতে বেশি বেশি মানুষ ফিক্সড ডিপোজিটের টাকা জমা করে এবং সেই টাকাটা লোন হিসাবে ব্যাংক দিতে পারে। এবার যদি আমরা দেখি যে 2000 টাকার নোটের যে এই ডিমনিটাইজেশনটা হলো, এইটাও কিন্তু ব্যাংকের এই যে লিকুইডিটি ক্রাইসিস এইটাকে কিন্তু অনেকটাই মিটিয়ে দিয়েছে। আরবিআইয়ের একটা সূত্র জানাচ্ছে যে ব্যাংকের যে পরিমাণ 2000 টাকার নোট জমা পড়েছিল চেঞ্জ করার জন্য, তার 50% কিন্তু ব্যাংকে জমা রয়ে গেছে। আর যদি আমি দেখি সেই 50%-এর ভ্যালু হচ্ছে প্রায় 1.6 লাখ crore। সুতরাং দেখতে পাচ্ছেন যে ব্যাংকের যে লিকুইডিটি সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, কারণ মানুষ এই টাকাটা জমা রেখে দিয়েছে। আর যেহেতু ব্যাংকের এই লিকুইডিটি ক্রাইসিসটা কমে গেছে তাহলে নিশ্চয়ই ব্যাংক আর চাইবে না যে নতুন করে আর ইন্টারেস্ট রেট বাড়াতে। তো এইটাও একটা ইন্টারেস্ট রেট না বাড়ার পিছনে প্রধান কারণ হতে পারে। এরপর আমরা দেখব যে এই অবস্থাতে দাঁড়িয়েও যদি আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলেও কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো ইন্টারেস্ট রেট আছে। প্রথম আমরা দেখে নিই যে যদি আপনি 1 বছরের কম এই টেনিউরের জন্য ইনভেস্ট করতে চান তাহলে আপনার জন্য কি অপশান থাকছে। এক্ষেত্রে আপনি সর্বোচ্চ 7% ইন্টারেস্ট পেতে পারবেন, এবং যে ব্যাংকগুলো এই ইন্টারেস্ট দিচ্ছে সেগুলো হলো ব্যাংক অফ বরোদা, ডয়েচে ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং কানাড়া ব্যাংক। এইবার যদি আপনি 1 বছর থেকে 2 বছর এই টেনিওরের জন্য ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য সর্বোচ্চ যে সুদটা অফার করছে সেটা হলো 8%, এবং এই সুদটা দিচ্ছে ডিসিবি ব্যাংক। এরপরে যে ইন্টারেস্ট রেটটা থাকছে সেটা হচ্ছে 7.8%, এটা আসছে আরবিএল ব্যাংকের তরফ থেকে। এরপর আছে 7.75% এই ইন্টারেস্ট রেটটা। এই ইন্টারেস্ট রেটটা দিচ্ছে 3টে ব্যাংক, একটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, তারপর হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক, আর আছে ইয়েস ব্যাংক। 4 নম্বর যেটা সেটা হলো 7.5% ইন্টারেস্ট, এটা দিচ্ছে কারুর বৈশ্য ব্যাংক। এবং যদি আমি 5 নম্বর পজিশনে দেখি তাহলে 7.25% ইন্টারেস্ট, এবং এই ইন্টারেস্টটা দিচ্ছে ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ফেডারেল ব্যাংক। এরপর আমরা দেখব যে 2 থেকে 3 বছর এই 10 ইয়ারের জন্য যদি আমরা ইনভেস্ট করি তাহলে সর্বোচ্চ ইন্টারেস্ট কোথায় পাওয়া যাবে। এক্ষেত্রেও ডিসিবি ব্যাংকেই সর্বোচ্চ ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। ডিসিবি ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। 7.75% ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে আইডিএফসি ব্যাংক থেকে, ইয়েস ব্যাংক থেকে এবং ডয়েচে ব্যাংক থেকে। 7.5 এই ইন্টারেস্ট পাবো আমরা ইন্ডাসইন্ড ব্যাংক, আরবিএল ব্যাংক এবং এইচএসবিসি ব্যাংক থেকে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে 7.25% ইন্টারেস্ট, এটা দিচ্ছে বন্ধন ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে 7.05%, এই ইন্টারেস্টটা দিচ্ছে ব্যাংক অফ বরোদা এবং অ্যাক্সিস ব্যাংক। এরপরে লাস্ট যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে 3 থেকে 5 বছর এই টেনিওরের জন্য যদি আমি ইনভেস্ট করি তাহলে সবথেকে বেশি কোথায় সুদ পাবো। এক্ষেত্রেও সবার প্রথমে আছে ডিসিবি ব্যাংক। ডিসিবি ব্যাংকে আপনি 7.75% ইন্টারেস্ট পাবেন।
এরপর সেকেন্ড যেটা আছে সেটা হলো 7.5% ইন্টারেস্ট, সেটা পাবেন ইন্ডাসইন্ড ব্যাংক থেকে। 3 নম্বর যেটা সেটা হলো 7.25% ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা দিচ্ছে বন্ধন ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এবং ডয়েচে ব্যাংক। তারপরে 4 নম্বর যেটা সেটা হলো 7.1% ইন্টারেস্ট, এটা দিচ্ছে আরবিএল ব্যাংক। এবং 5 নম্বর পজিশনে যে ইন্টারেস্টটা আছে সেটা হচ্ছে 7% ইন্টারেস্ট, সেটা দিচ্ছে আপনার অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক। এবার আপনাকে বলবো 4টে স্পেশাল ফিক্সড ডিপোজিটের কথা, যেই ফিক্সড ডিপোজিটগুলো কিন্তু খুব শীঘ্রই এক্সপায়ার করতে চলেছে। তার মধ্যে প্রথম যে স্কিমটা আছে সেটা খুব পপুলার স্কিম, সেটা আপনি জানেনই, এসবিআইয়ের অমৃত কলস। এই স্কিমের টেনিওর হচ্ছে 400 দিন এবং এই স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে জেনারেল পাবলিকের জন্য 7.1%, সিনিয়র সিটিজেনদের জন্য 7.6%। এবং এই স্কিমের যে ভ্যালিডিটি সেটা হলো এই জুন মাসের 30 তারিখ, অর্থাৎ 30 তারিখে এই স্কিমটা শেষ হতে চলেছে। এরপরে আরেকটা স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে, এটাও 400 দিনের এবং এই স্কিমটা আসছে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে। এটার নাম হচ্ছে আইএনডি শক্তি 400 ডেজ। এই স্কিমের টেনিওর হচ্ছে 400 দিন। এই স্কিমের ইন্টারেস্ট জেনারেল পাবলিকের জন্য 7.2% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.75%। এবং এই স্কিমেরও ভ্যালিডিটি কিন্তু 30শে জুন। এরপরে দুটো স্কিমের কথা বলবো, এই দুটো স্কিম খুব ভালো স্কিম সিনিয়র সিটিজেনদের জন্য। এটা 5 থেকে 10 বছর এই টেনিয়রের জন্য। প্রথম যে স্কিমটা সেটা এসবিআইয়ের তরফ থেকে, এটা হলো এসবিআইয়ের উই কেয়ার স্কিম। এই স্কিমের টেনিয়র হচ্ছে 5 থেকে 10 বছর, ইন্টারেস্ট রেট 7.5% এবং এই স্কিমটারও ভ্যালিডিটি 30শে জুন 2023 সাল পর্যন্ত। আর একটা 5 থেকে 10 বছর এই টেনিয়রের জন্য আছে স্কিম, এটা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে। এটা এইচডিএফসি ব্যাংকের সিনিয়র সিটিজেন কেয়ার স্কিম। এই স্কিমটার টেনিয়র হচ্ছে 5 থেকে 10 বছর এবং এই স্কিমের যে ইন্টারেস্ট রেট সেটা এসবিআর থেকেও বেশি আছে, এটা হলো 7.75%। এই স্কিমটার ভ্যালিডিটি আছে আরেকটু বেশি আছে আগের স্কিমটার থেকে, এটা হচ্ছে 7 জুলাই 2023 পর্যন্ত। এবার যদি আমি কম্পেয়ার করি যে এসবিআইয়ের অমৃত কলস আর ইন্ডিয়ান ব্যাংকের আইএনডি শক্তি, এই দুটোর মধ্যে কোনটাতে বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে, দেখুন যদি আমি দেখি এক্ষেত্রে যেহেতু এর টেনিওরটা খুব কম, মাত্র 400 দিন, তাহলে কিন্তু রেটের খুব একটা ডিফারেন্স আসবে না। আমি যদি ক্যালকুলেশন করি যে 1 লাখ টাকা যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি অমৃত কলস থেকে জেনারেল পাবলিকদের জন্য ইন্টারেস্ট পাচ্ছি সেটা হচ্ছে 8,017 টাকা, আর আইএনডি শক্তির ক্ষেত্রে আমি পাবো 8,192 টাকা। তেমনিভাবে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আমি দেখতে পাবো যে যদি আমি 1 লাখ টাকা ইনভেস্ট করি তাহলে অমৃত কলস থেকে আপনি পাচ্ছেন 8,600 টাকা, আর যদি আপনি আইএনডি শক্তি করেন তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন 8,775 টাকা। তো এক্ষেত্রে ডিফারেন্সটা কমই আছে। কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, যদি আপনি বেশি টেনিয়রের জন্য দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটের প্রচুর ফারাক হবে। এইবার যদি আমি তুলনা করি যে এসবিআইয়ের যে উই কেয়ার এবং এইচডিএফসি ব্যাংকের যে সিনিয়র সিটিজেন কেয়ার, এই দুটো স্কিমের যদি আমি তুলনা করি তাহলে কিন্তু আপনি ডিফারেন্সটা খুব ভালো বুঝতে পারবেন। দেখুন ইন্টারেস্ট রেটের যে ডিফারেন্স সেটা খুব একটা বেশি না, 0.25%, কিন্তু যদি আপনি ইন্টারেস্টের ভ্যালু দেখেন সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা খুব বেশি আসবে। আমি ধরে নিলাম যে 1 লাখ টাকা আমি ইনভেস্ট করলাম এসবিআইয়ের উই কেয়ারেতে, তাহলে 10 বছর পরে এইখান থেকে আমি ইন্টারেস্ট পাবো 1,10,234 টাকা। ওই একই পরিমাণ টাকা যদি এইচডিএফসি সিনিয়র সিটিজেন কেয়ার এই স্কিমেতে ইনভেস্ট করি সেক্ষেত্রে আমি পাবো 1,15,456 টাকা। তাহলে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 5,000 টাকা তফাৎ হয়ে যাচ্ছে। এইবার ধরুন আপনি যদি 5 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার অনেক বেশি টাকা ডিফারেন্স এসে যাচ্ছে। এটা কিন্তু ইনভেস্ট করার আগে আপনাকে দেখে নিতে হবে। তো আপনি দেখতেই পেলেন যে ফিক্সড ডিপোজিটে কিন্তু বর্তমান সময়ে যথেষ্ট ভালো ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু এই অবস্থাতেও যাদের কিছু পুরনো এফডি রয়ে গেছে সেই পুরনো এফডিতে কিন্তু এখনও কম ইন্টারেস্ট পাচ্ছেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে আপনার পুরনো এফডি ভেঙে নতুন এফডি করলে আপনার লাভ হবে কি, সেটা যদি জানতে চান আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর এফডিতে ইনভেস্ট করার সময়তে একটা দুশ্চিন্তা থেকেই যায়, যদি ব্যাংক ডুবে যায় তাহলে আমার টাকার কি হবে। আমরা জানি যে ডিআইসিজিসি থেকে 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পাওয়া যায়, কিন্তু ধরুন যদি আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আরও বেশি টাকা রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি চাইলে 50 লাখ টাকা পর্যন্ত আপনি ইনসিওর থাকতে পারেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। সেটা কিভাবে সম্ভব সেটা যদি জানতে চান আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।